হ্যালো, সামিউল, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাসটা হতে যাচ্ছে। এর আগে আমাদের একটা ক্লাস হয়েছিল। তো ভাইয়া ভাইয়ার প্রচুর বিজি শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব যদি আমরা আমাদের এই ক্লাসের মধ্যে কোনো কিছুতে আমাদের কোনো কিছু জানার থাকে, আমরা যে কোনো কিছু ভাইয়াকে আজ আস্ক করতে পারি রিগার্ডিং ক্লাস রিলেটেড কোয়েশ্চেন। তো আপনারা পেইড মেম্বার হয়ে থাকেন কিংবা অ্যাজ এ গেস্ট হিসেবে ক্লাস করে থাকেন, যাই করে থাকেন না কেন, আমাদের মানে ভাইয়াকে ক্লাসে যদি কোনো কিছু না বুঝেন জিজ্ঞেস করতে পারেন। আর ভাইয়া যথেষ্ট ফ্রেন্ডলি একজন মানুষ, যদি কথা বলেন তাহলে সেক্ষেত্রে ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। আর যদি জাস্ট চুপ করে ক্লাস করে যান, কিছু না বুঝলে চুপ করে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনার কোনো বেনিফিট হচ্ছে না। তো আমি আশা রাখবো যে যদি আপনি পেইড মেম্বারও হয়ে থাকেন কিংবা আপনি গেস্ট হিসেবেও হয়ে থাকেন, আপনি এখানে অফকোর্স আপনার নিজের কোনো কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমাদের পেইড গ্রুপ আমরা হচ্ছে নেক্সট উইকে ওপেন করে ফেলবো। তো এই ক্ষেত্রে কেউ যদি জয়েন করতে চান আগে থেকেই করতে পারেন। আর আমাদের হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে, বা আমরা গ্রুপ স্টাডিও শুরু করব, আমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আজকে গেলে দুইটা হবে। তো আমাদের এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা সলিউশনের দরকার হয়, তাও আপনারা ওই গ্রুপ স্টাডিতে পাবেন। এ হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে। আমি ভাইয়াকে তাহলে অনুগ্রহ করব, বা ভাইয়াকে রিকোয়েস্ট করতেছি, আমরা তাহলে এখন শুরু করব। থ্যাংক ইউ নোবেল ভাই। আচ্ছা, আমার এখানে হচ্ছে নেক্সট 5 মিনিটস মতো একটু নয়েজ পলিউশন থাকবে। মসজিদে একটা মিলাদ হচ্ছে, তো 5-6 মিনিটস এর মধ্যে এটা শেষ হয়ে যাবে। বাট আই হোপ তেমন বেশি নয়েজ হচ্ছে না, রাইট? না, টোটালি হচ্ছে না ভাইয়া, মানে বোঝাই যাচ্ছে না যে নয়েস আছে, মানে একদম নয়েস ক্রিস্টাল ক্লিয়ার, মানে টোটালি কোনো নয়েস নেই, সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার ওকে, ভাইয়া। দেন ইটস গ্রেট। লেটস গেট স্টার্ট। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। জি ভাইয়া। আর অবশ্যই সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই কোনো কিছু না বুঝলে ভাইয়াকে জিজ্ঞেস করবেন। জি, ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দিস ইজ অ্যান অনলাইন ক্লাস। ওকে, সো প্রবলেমটা হচ্ছে কি, মনে করেন আমার এখন স্ক্রিনটা ওপেন এন্ড আই ক্যানট সি, মানে আপনারা কি আছেন কিনা নাই, আমি কি হচ্ছে বলতেছি নাকি কেউ শুনতেছে, রাইট? তো আমি আমার মতো করে ল্যাপটপের সামনে বলতে থাকবো, এন্ড আপনারা শুনতেছেন কিনা শুনতেছেন না এটাও আমি বুঝতে পারবো না যদি ইউ গাইস ডোন্ট টক। সো আমি আশা করব ফিউ অফ ইউ অর অল অফ ইউ উইল বি লাইক কমিউনিকেটিং উইথ মি minute by minute about the questions or about the topics we are going through or we will be going through. So আমাকে একটু অ্যাসিস্ট করিয়েন, হ্যাঁ? এভরিওয়ান ইজ গেটিং মি, রাইট? হ্যালো? হ্যালো মাহমুদ ভাই, আপনি আছেন? হ্যালো মাহমুদ ভাই। জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আশা রাখবো যে আপনি অন্তত মানে সাউন্ড বা হচ্ছে জানাবেন আর কি। হ্যাঁ। আর এখানে যারা যারা এনরোল করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এনরোল করছেন তারা কেন কথা বলেন না ভাই? কারণ হচ্ছে যে এই অপরচুনিটিটা আপনারা আচ্ছা, পেয়েও কেন কাজে লেট মি লাগান না? লেট মি স্পিক, নো প্রবলেম, জাস্ট লেট মি স্পিক। আমি কেউ একটা কথা বলি। আহ,
এটা হচ্ছে একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন যদি হয় তাহলে হচ্ছে এটা আর ইট উইল নট বি এ ক্লাস, তখন এটা একটা ইউটিউব লেকচার হয়ে যাবে। ওকে, ইউটিউব লেকচার আর ক্লাসের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। আর অ্যাজ পার দ্য রিসার্চ, আমাদের কোভিড এর টাইমে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ক্লাসেস অনলাইনে হয়েছিল। ডিফারেন্ট ইউনিভার্সিটিজ এর, অনেক টপ টিয়ার ইউনিভার্সিটিজ এর ক্লাসেসও অনলাইনে হয়েছিল। And according to researches, online classes are more effective than offline classes. Okay, অনলাইন ক্লাসে সবকিছু টু দা পয়েন্ট থাকে, তো অনেক বেশি ইফেক্টিভ। এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু শিখি, ইউটিউব থেকে, অনলাইন কোনো একটা পোর্টাল থেকে, এটা অনেক বেশি ইফেক্টিভ হয় রেদার দেন হচ্ছে আমরা যদি যাই ক্লাসে বসে লেকচার শুনে চলে আসি সেটার থেকে। তো আপনারা ট্রাই করবেন হচ্ছে কোনো কিছু যদি আপনাদের কোনো ডাউটস থাকে, or এমনিতেই if you guys want to share your opinion, your concern, your comments, আমার এগুলো খুবই ভালো লাগে। বুঝতে পারছেন? এখানে সবাই আমরা খুব ম্যাচিউরড মানুষজন, আমাদের একজন আরেকজন থেকে শেখার কোনো কিছু নাই। এক্সপিরিয়েন্সটা জাস্ট আমি একটা জিনিস ফেস করে আসছি, তো আপনারা হয়তো এটা ফেস করতে যাবেন না। আমি যে ফেস করে আসছি, আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনারা একটু মানে পাবেন এখানে জয়েন করার পর। তো এক্সপিরিয়েন্সটা তো আমি, আমার সবকিছু খেয়াল থাকবে না, রাইট? আর আমার সবকিছু পারফেক্টও না, আমি তো 100% পারফেক্ট না, রাইট? আমার অনেক মিস্টেক্স হবে, অনেক বেশি ইয়া হইতে পারে, এরর্স হইতে পারে। সো ইউ গাইজ উইল বি দেয়ার টু রেক্টিফাই। হ্যাঁ, কথা না বললে আই উইল নট বি এবল টু অ্যাকচুয়ালি কন্টিনিউ দ্য ক্লাস। ওকে, তখন দেখা যাচ্ছে যে হ্যাম্পার হচ্ছে টপিক। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়তেছিলাম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কেমনে করে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল মানে হচ্ছে আপনি আপনার কাছে টাকা আছে, ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ প্রজেক্ট, আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করতে চান। কোন প্রজেক্টটা আপনার জন্য প্রফিটেবল, কোন প্রজেক্টটাতে আপনি ইনভেস্ট করবেন, এই ডিসিশনটা নেওয়ার জন্য হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করতে হয়। ম্যানেজমেন্ট ইনফরমেশন এগুলো আমরা সব সব জেনে আসছি, তারপরে একটু রিক্যাপ। হ্যাঁ, তো এখানে মূলত আমরা দুইটা টুল ইউজ করে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালটা করি। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেগুলো আমরা ডিটেলে মানে নট ইন ভেরি ডিটেল, যেগুলো আমরা হচ্ছে একটু ইন ডেপথে বুঝার ট্রাই করছিলাম লাস্ট ক্লাসে, যে নেট প্রেজেন্ট ভ্যালু কি আর ইন্টারনাল রেট অফ রিটার্ন কি। ওকে, নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার পজিটিভ এন্ড নেগেটিভ ক্যাশ ফ্লো এর ডিফারেন্স। আমি যদি একটা প্রজেক্টে $1000 ইনভেস্ট করি, and এখান থেকে যদি আমি এভরি ইয়ারে $300 করে পাই ফর দ্য নেক্সট 5 ইয়ার্স, তাহলে ওই $300 ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট ভ্যালুটা আমার বের করতে হবে এভরি ইয়ারের। এন্ড সেটার সাথে আমি আমার যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা যেটা $1000 বা $1000, এটাকে আমি যদি অ্যাডজাস্ট করি, তাহলে আমি একটা নেট অ্যামাউন্ট পাই $137। এই নেট অ্যামাউন্টটা হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু। দ্যাট মিনস হচ্ছে আমি $1000 ইনভেস্ট করে আমি যে ক্যাশ ফ্লোটা পাচ্ছি, ওটাতে 10% ইন্টারেস্ট রেটে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করার পরও আমার $137 কি আছে, পজিটিভ অ্যামাউন্ট আছে। দ্যাট মিনস দিস ইনভেস্টমেন্ট ইজ ফিজিবল কনসিডারিং দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ 10%। এন্ড $137 যেটা, দিস ইজ কল্ড নেট প্রেজেন্ট ভ্যালু। দ্যাট মিনস আমি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমার প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লো আমি ডিডাক্ট করলেই আমি আমার নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। তো ইউজুয়ালি নেট প্রেজেন্ট ভ্যালু যদি নেগেটিভ পজিটিভ হয়, উই অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট, আর নেগেটিভ হইলে উই রিজেক্ট দ্য প্রজেক্ট। আর ইন্টারনাল রেট অফ রিটার্ন, ওই রেটটা যে রেটটাতে আমার নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি এখানে 10%-এর জায়গায় আর একটু হায়ার রেট ইউজ করতাম, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালুটা আসতো আরো কম। বিকজ কোনো কিছু দিয়ে ভাগ করলে একটা জিনিসের ভ্যালু কমে যায়। এটা দেখেন, এই $300 আমরা এই ফ্যাক্টরটা দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ, এখানে যদি এই ফ্যাক্টরটার ভ্যালু বেড়ে যায়, মানে ইন্টারেস্ট রেট বাড়লেই তো এটার ভ্যালু বেড়ে যাবে,
এই ফ্যাক্টরটার ভ্যালু বেড়ে যাবে, বেড়ে গেলে এই পুরাটার ভ্যালু কমে যাবে। তো সেক্ষেত্রে এগুলোর ভ্যালু যদি কমে যায় এটাও কমে যাবে। ওই জন্য ইন্টারেস্ট রেট যদি বাড়ে, প্রেজেন্ট ভ্যালু গোজ ডাউন, আর প্রেজেন্ট ভ্যালু যদি ডাউন হয় তাহলে এটা যদি আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কাছাকাছি চলে আসে তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হবে 0। তো যে ইন্টারেস্ট রেটটা কনসিডার করলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু 0 হয় সেটা হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। ওকে, your cost of capital plus your return on NPV, that means that your IRR of the project NPV is 0. তো যেখানে আপনার যে ইন্টারেস্ট রেট ইউজ করলে আপনার এই ভ্যালুটা, দিস ভ্যালু উইল বি ইকুয়াল টু 0, সেটাকে বলে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন এখানে আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট বলছিলাম, সেটা হচ্ছে কি, আমি কস্ট অফ ক্যাপিটাল 10% ইউজ করার পরও আমি পজিটিভ প্রেজেন্ট ভ্যালু পাইছি 1137 টাকা। ওকে, আর 137 টাকা বেশি পাচ্ছি ফ্রম দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস কি? দ্যাট মিনস আমি 10% ইউজ করার পরও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে 137 টাকা বেশি আছে। তার মানে হচ্ছে মিনিমাম 10% আমি পাচ্ছি, রাইট? প্লাস আমি 137 টাকা এক্সট্রা পাচ্ছি। দ্যাট মিনস আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন যেটা, সেটা 10% থেকে বেশি, এটা আমি 100% শিওর, বিকজ আমার এনপিভি পজিটিভ। এনপিভি পজিটিভ হলেই internal rate of return is higher than cost of capital. So সেই ক্ষেত্রে হচ্ছে আমার internal rate of return will be higher than cost of capital এই কেসে। ওকে, আর internal rate of return যদি cost of capital থেকে হায়ার হয় সেক্ষেত্রে we accept the project। এখানে এই দুইটা জিনিসই জানার আছে, এই দুইটা জিনিস খুব ভালোভাবে ধরে ফেলতে পারলেই আমাদের আমাদের কি হবে, আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি একটা ভালোভাবে শেষ হবে। এম আই ক্লিয়ার? সবাই কি বুঝতেছে? জি ওকে, আই এম ওপেন টু এনি কোয়েশ্চেন্স। এখানে কারো কোনো কোয়েশ্চেন্স আছে, কারো কোনো ডাউট আছে, কারো কোনো কনসার্ন, কেউ কোনো কিছু শেয়ার করতে চান? ওকে, লেটস প্রসিড ফরওয়ার্ড। ওকে, এখন আমার চ্যালেঞ্জেসটা কি? ওকে, আমি একটু এখানে দেখি। আমার যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া থাকে এন্ড আমার এভরি ইয়ারের ক্যাশ ফ্লো গুলো যদি আমার দেওয়া থাকে, নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করাটা ইজ ভেরি ইজি, রাইট? আমার চ্যালেঞ্জটাই হচ্ছে কি এই ক্যাশ ফ্লো গুলো আমার আইডেন্টিফাই করা। কোন ক্যাশ ফ্লো গুলোকে ইউজ করে আমি আমার ম্যাথটা করবো, এই ক্যাশ ফ্লো গুলোকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমার কি চ্যালেঞ্জ। আমি যদি এখানে সামনে একটা প্র্যাকটিস প্রবলেম দেখি, নট এ ভেরি বিগ প্র্যাকটিস প্রবলেম, আমি একটা বেসিক যদি একটা প্র্যাকটিস প্রবলেম এখানে আমি সামনে দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে ব্যাপারটা কি বুঝাইতে চাচ্ছি আমি। এই যে এখানে যদি আমি দেখি, তাহলে দেখা যাচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো আই নিড টু আইডেন্টিফাই। অপারেটিং ক্যাশ ফ্লোতে আমি কি ইউজ করি? সেলস রেভিনিউ, কস্ট এন্ড নেট ক্যাশ ফ্লো। এই যে সেলস রেভিনিউ কোনগুলা, কস্ট কোনটা কোনটা, ওইটার দুইটার ডিফারেন্স হচ্ছে আমার নেট ক্যাশ ফ্লো। এই সেলস রেভিনিউ এন্ড কস্ট আইডেন্টিফাই করাটাই হচ্ছে আমার চ্যাপ্টার 2 এর মেইন চ্যালেঞ্জ। বাকি পুরোটাই হচ্ছে আপনার এখানে প্রোফর্মা দেওয়া আছে, এই ফ্লোতেই যাবে। আমাদের এই যে এক্সামের ম্যাথটা এক্স্যাক্টলি এই ফরম্যাটেই করতে হবে। এই ফরম্যাটটার সাথে আমরা ইউজ টু হবো ইন নেক্সট 2 to 3 ক্লাসেস, সো দ্যাট আমাদের খুব ইজিলি হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। But before that, by the next class, I will be expecting you guys to memorize this performance so that we can go smoothly whenever we are doing a math. Okay. এখানে যে সেলস রেভিনিউ এন্ড কস্ট অফ সেলস এর ব্যাপারটা দেখলাম, এই থ্রু আউট দ্য কোর্সে এই দুইটা জিনিসই আমাদের সবচেয়ে বেশি প্যারা দিবে। আর আমরা এই দুইটা জিনিসকে খুব বেশি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব। আর আমি আগে থেকেই বলি, আমি খুব বেশি টাইম নিব 4টা চ্যাপ্টারে,
চ্যাপ্টার 2, চ্যাপ্টার 5, 9, 10 এই চারটা চ্যাপ্টারে দেখা যাচ্ছে আমাদের 60% of the classes will be allocated because হচ্ছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে we will be getting 50% of the questions। যারা এই চারটা চ্যাপ্টারে সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করবে they will be doing really well। Okay, let's move forward to the relevant cash flows। relevant cash flow বোঝাটা কেন ইম্পর্টেন্ট, এটা একটু আগে প্রোফর্মাতে সেলস রেভিনিউ এন্ড কস্ট অফ সেলস দেখলাম। ওই সেলস রেভিনিউ এন্ড কস্ট অফ সেলস আইডেন্টিফাই করার জন্যই ইউ নিড টু নো what are the relevant cash flows। ওকে, লেটস মুভ অন বাই ওয়ান। ওকে, সব থেকে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমার সেলস। আমি 100 টাকার পণ্য বিক্রি করলাম, এই 100 টাকাটা হচ্ছে আমার রেলেভেন্ট ক্যাশ ফ্লো। আমি যদি নগদে বিক্রি করি আমার কাছে 100 টাকা আসলো, আমার যদি বাকিতে বিক্রি করি আমার কাছে 100 টাকা রিসিভেবল আসলো। ফর দ্য সেক অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আমরা ধরে নেই বেশিরভাগ অল দ্য ট্রানজাকশনস আর ইন ক্যাশ। ওকে, এটা আমরা অ্যাজিউম করি। দ্যাট মিনস আমি যদি 100 টাকা সেল করি, দ্যাট $100 or 100 টাকা ইজ মাই রেভিনিউ। ওকে, এন্ড এটাকে আমি সেলস রেভিনিউ হিসেবে ইউজ করতে পারবো। আর কিছু আছে হচ্ছে আমার রেলেভেন্ট ক্যাশ ফ্লো না, সেগুলোকেও আমার আইডেন্টিফাই করতে হবে ওয়ান বাই ওয়ান। আমরা একটু আগাই। সাঙ্ক কস্ট। ওকে, হোয়াট ইজ এ সাঙ্ক কস্ট? সাঙ্ক কস্টের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সাঙ্ক কস্টের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের এক্সাম ফি, যেটাতে আমরা ফেল করি। ওকে, আমি একটা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করলাম 3300 টাকা দিয়ে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য, and এটা আমি পাস করতে পারলাম না এবার। তো পরের বারে গিয়ে এটা আমার জন্য সাঙ্ক কস্ট। আর যদি পাস করি ইট উইল বিকাম এন ইনভেস্টমেন্ট। ওকে, পরে যখন আপনি পরীক্ষা দিবেন আপনি হিসাব করতে পারবেন না যে আমার তো 3300 টাকা গতবার গেছিল, এবার এটার আমি কোনো একটা বেনিফিট পাবো, এরকম কোনো কিছুই না। সো এক্স্যাক্টলি একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও যে জিনিসটা ফরগো হয়ে যাবে একেবারে, ইউ আর নট গোয়িং টু গেট এনি বেনিফিট ফ্রম দ্যাট অ্যামাউন্ট, সেটাই হচ্ছে সাঙ্ক কস্ট। বিজনেস ওরিয়েন্টেড একটা এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল আপনি একটা প্রজেক্ট শুরু করতেছেন। একটা প্রজেক্ট শুরুর আগে আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে দেখছেন যে আপনার প্রজেক্টটা কি ভালো হবে না খারাপ হবে। ওই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনার 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। খরচ হওয়ার পরে আপনি বুঝলেন যে এই প্রজেক্টটা ভালো হবে, সেক্ষেত্রে $1 লাখ আপনার সাঙ্ক কস্ট, কারণ এটা আপনার থেকে চলে গেছে। এখন প্রজেক্টের ফাইন্যান্সিয়াল স্ট্রেস টেস্টিং এর জন্য $1 লাখটার আর কোনো কি নাই, 1 লাখ টাকাটার আর কোনো কি নাই, ফিজিবিলিটি নেই, এটার কোনো অ্যাকসেপ্টেবিলিটি নেই, এটা ইটস গন। দ্যাট ইজ ইউর সাঙ্ক কস্ট। অ্যাকাউন্টিং এন্ট্রিজ দ্যাট ডু নট হ্যাভ ক্যাশ ফ্লো ইম্প্যাক্ট, আপনার যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা থাকে, depreciation expense is non-cash amount. Okay, so depreciation expense is not a cash amount, that's why it is excluded while calculating the cash flows. Unavoidable cost. Unavoidable cost মানে হচ্ছে ফিক্সড কস্ট অথবা একটা পোর্শন অফ দ্য ফিক্সড কস্ট, যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে আমার রেলেভেন্ট ক্যাশ ফ্লোতে আসে না। আনএভয়েডেবল কস্টের একটা এক্সাম্পল কি? একটা এক্সাম্পল হচ্ছে, ফর এক্সাম্পল আপনার একটা ফ্যাসিলিটি আছে, হ্যাঁ, আপনার এই ফ্যাসিলিটিটা থেকে আপনি একটা ফিক্সড কস্ট ইনকার হয় এটাকে কি করতে, মেনটেন করতে। ফর এক্সাম্পল 50,000 টাকার একটা ফিক্সড কস্ট এই ফ্যাসিলিটিটাতে ইনকার হয় টু মেনটেন দ্যাট ফ্যাসিলিটি, একটা প্ল্যান্ট। এখন আপনি একটা প্রজেক্ট নিচ্ছেন,
এই প্রজেক্টটা যদি আপনি ফেসিলিটিটাতে করেন তাহলে আপনি ওই প্রজেক্ট থেকে বেনিফিট পাবেন, বাট না করলেও ওই 50,000 টাকার রেন্ট আপনার দিতেই হবে। ওকে, তো আপনি যখন এই প্রজেক্টের কস্টিংটা করবেন তখন ওই 50,000 টাকাটা আপনার জন্য রেলেভেন্ট না। দ্যাট 50,000, ওই 50,000 টাকাটা আপনার প্রজেক্টের কস্ট না। ওকে, প্রজেক্টের কস্ট হিসেবে আপনি কনসিডার করতে পারবেন না বা করার দরকার নাই। বিকজ কেন? বিকজ আপনি প্রজেক্টটা না করলেও ওই 50,000 টাকাটা আপনার থেকে যাবে। এরপর হচ্ছে ফাইন্যান্স কস্ট। আমরা ক্যাশ ফ্লো ক্যালকুলেশনের ক্ষেত্রে ফাইন্যান্স কস্টকে কনসিডার করি না। এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে ফাইন্যান্স কস্ট মানে আপনি যে বড় করছেন বা ব্যাংক থেকে লোন নিছেন, এটার যে ইন্টারেস্টটা দিচ্ছেন এটা তো আপনার একটা এক্সপেন্স, এন্ড এটা ক্যাশেই দিচ্ছেন আপনি। বাট তারপরও এটাকে আমরা ক্যাশ ফ্লো অ্যানালিসিস আনি না। বিকজ আমি যখন ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্টিং করি তখন আমরা কস্ট অফ ক্যাপিটালটা ইউজ করি। এই যে কস্ট অফ ক্যাপিটাল, এই কস্ট অফ ক্যাপিটালের মধ্যে আমার কস্ট অফ ফাইন্যান্সিংও আছে। কস্ট অফ ক্যাপিটালটার মধ্যে আমার কস্ট অফ ফাইন্যান্সিংও ইনক্লুডেড। দ্যাটস ওয়াই আমি আলাদাভাবে ফাইন্যান্স কস্টকে কি করি না, মাইনাস বা প্লাস করি না ইন দা ক্যালকুলেশন। তাহলে মোটামুটি আমরা এখানে 4টা ক্যাশ ফ্লো পাইলাম যেগুলো আমাদের ক্যাশ ফ্লো ক্যালকুলেশনের জন্য ইম্যাটেরিয়াল মানে ইরিলেভেন্ট, যেগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করে বাদ দিতে হবে। ওকে, এই 4টা কস্টের মধ্যে বা 4টা আইটেমের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে 4টা আইটেমে? দিস থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট। আমি জানি না আপনারা মানে বুঝতেছেন নাকি you guys are like silent or doing your own chores, I don't know, but অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি আইটেম গুলো। সামনে অনেক কনফিউশন হবে যদি আপনারা একটু ক্লিয়ারলি জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে না পারেন। কারো কোনো কোয়েরি আছে? আমি অ্যাকচুয়ালি কনফিউজড, আমি কি অনেক ভালো বুঝাচ্ছি নাকি? আমি অনেক কনফিউজড, অনেক ভালো বুঝাচ্ছি নাকি you guys are not like considering me or person to listen, I don't know. আমরা কি প্রসিড করবো? কে একজন কি বলবেন? ওকে, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, লেটস প্রসিড। এখন আসেন হচ্ছে যেগুলো আপনার রেলেভেন্ট ক্যাশ ফ্লো মানে যেগুলোকে কনসিডার করতে হবে। এর মধ্যে সব থেকে ফার্স্ট আইটেম হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট আপনার অবভিয়াসলি কনসিডার করতে হবে। এখন আসেন, এখানে একটা কন্ট্রাডিক্টরি বা বিপরীতমুখী একটা সম্পর্ক আছে দুইটা আইটেমের মধ্যে। একটা হচ্ছে অপরচুনিটি কস্ট আর একটা হচ্ছে আনএভয়েডেবল কস্ট। আনএভয়েডেবল কস্ট আর অপরচুনিটি কস্ট হচ্ছে একটা আরেকটার উল্টা। আনএভয়েডেবল কস্টটা কি ছিল? যে কস্টটা হচ্ছে আমার প্রজেক্টের সাথে রিলেভেন্ট না, যেটা হবে, প্রজেক্ট হইলেও হবে না হইলেও হবে। আর অপরচুনিটি কস্ট হচ্ছে কি একটা ইনকাম, যেটা আমার হইতো কিন্তু প্রজেক্ট হলে সেটা আর হবে না। আমি কি বুঝাইতে পারছি? কেউ একজন কি বলবেন আমার কথা, এটা বুঝছেন কিনা? অপরচুনিটি কস্ট আর কস্ট অফ ক্যাপিটাল কি একই একই জিনিস? একই জিনিস, একটা পার্সপেক্টিভে একই জিনিস। কেন একই জিনিস সেটা কি বুঝাই দিব? জি, একটু বললে ভালো হয় আর কি। ওকে, অফকোর্স বুঝাই দিব। এইসব কোয়েশ্চেনের জন্যই মানে ক্লাসটা নেওয়া আর কি, এগুলো সার্থকতা ক্লাস নেওয়ার। কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%। ওকে, এটার মানেটা হচ্ছে আপনি যে ক্যাপিটালটা বড় করছেন সেটাতে আপনার 10% কস্ট হচ্ছে। আপনার শেয়ার হোল্ডার প্লাস আপনার ব্যাংক লোন, এই দুইটা মিলাই আপনি 10% কস্ট ইনকার করতে হচ্ছে। শেয়ার হোল্ডারদেরকেও ডিভিডেন্ড দিতে হচ্ছে, ব্যাংক লোনে সুদ দিতে হচ্ছে।
এই 10% কস্ট আপনার চলে যাচ্ছে। আপনি যদি ব্যবসাটা না করতেন এই 10% কস্ট আপনার যাইতো না, 1 নাম্বার। ওকে। আর 2 নাম্বার হচ্ছে, আপনি যদি ব্যবসাটা না করতেন আপনার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আছে সেটা আপনি কোনো একটা ব্যাংকে অথবা অন্য কোনো একটা ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে পারতেন, যেখান থেকে আপনি মিনিমাম 10% রিটার্ন পাইতেন, বা তার কম বা তার বেশি। ওকে। তো এই দুইটা জায়গাতে আপনি মিস করতেছেন। একটা হচ্ছে আপনি কস্ট ইনকার করতেছেন ক্যাপিটালের উপর, আর একটা হচ্ছে আপনি এই ব্যবসাটা করার কারণে অন্য আরেকটা ব্যবসা থেকে রিটার্ন করতে পারতেছেন না। সেক্ষেত্রে ওইটা আপনার অপরচুনিটি কস্টই হচ্ছে। বুঝতে পারছেন? জি। তো সেই অপরচুনিটি কস্টের পার্সপেক্টিভে এখানে আমি এটাকে রিফ্লেক্ট করলাম। একটা হচ্ছে আনএভয়েডেবল কস্ট, হচ্ছে আপনার প্রজেক্টটা হইলেও হবে না হইলেও হবে। আর অপরচুনিটি কস্ট হচ্ছে প্রজেক্ট হওয়ার কারণে অন্য একটা আর্নিং আপনার মিস হয়ে যাবে। প্রজেক্টটা যদি, ফর এক্সাম্পল আগের ইয়াটাই বলি, একটা ফেসিলিটি আছে যেটা আপনি হচ্ছে রেন্টে দিছেন, এখান থেকে আপনি 50,000 টাকা পান রেন্ট থেকে। এখন আপনি যদি একটা প্রজেক্ট করেন ওই রেন্টের 50,000 টাকা আপনি আর পাবেন না, তখন ওইটা আপনার একটা অপরচুনিটি কস্ট হিসেবে ইনকার হবে। সেটা আপনার কস্ট হিসেবে দেখাইতে হবে এই প্রজেক্টে, এক্সিস্টিং প্রজেক্টে। এই ব্যাপারটা কি ক্লিয়ার? এখানে অপরচুনিটি কস্ট তাহলে 50,000। ইয়েস, 50,000। জি। এন্ড আপনাদের এক্সামে ব্যাপারটা এইভাবেই আসবে। অপরচুনিটি কস্টের যে এন্ট্রিটা থাকবে সেটা এইরকম সিনারিও দিয়ে থাকবে, মানে ইউ আর মিসিং আউট সামথিং বিকজ অফ ইউর এক্সিস্টিং প্রজেক্ট। এটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। এন্ড এই সেন্সে এটাকে আপনাদের ধারণ করতে হবে এক্সামের জন্য। অন্য কোনো ডেফিনিশন বা অন্য কোনো সেন্সে যদি মাথায় থাকে তাহলে ব্যাপারটা, ওই যে আপনি একটু আগে কোয়েশ্চেন করছেন এটা কি কস্ট অফ ক্যাপিটাল কিনা, ওইটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা কনসেপচুয়াল একটা জিনিস। বাট এই পার্সপেক্টিভে, মানে আমার এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি নেসেসারি। ওকে, ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন আমাদের এখানে যে ইন্টারেক্টিভ কোয়েশ্চেন গুলো আছে বা ওয়ার্ক এক্সাম্পল গুলো আছে এগুলো আমাদেরকে একটু দেখতে হবে, এন্ড উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। প্রত্যেকটা আইটেম খুবই ইম্পর্টেন্ট, একটা একটা বুঝতে হবে। কেউ যদি না বুঝেন আমাকে 100 বার, না বুঝলে 100 বার কোয়েশ্চেন করবেন উইদিন দ্য টাইম ফ্রেম। আমি বাধ্য আপনাদেরকে বলতে, বিকজ আই হ্যাভ টেকেন দিস রেসপন্সিবিলিটি। ওকে। A new contract requires the use of 50 tons of metal ZX81, মানে একটা নতুন কন্ট্রাক্ট পাইছে, ওখানে ZX81 মেটাল লাগবে 50 টন। This metal is used regularly on all the farm's projects. এই মেটালটা প্রত্যেকদিন মানে রেগুলারলি ইউজ করা হয় ফার্মের অন্য কোনো প্রজেক্ট গুলোতে। বুঝে গেছে? একটা কন্ট্রাক্টের জন্য ম্যাটেরিয়াল ZX লাগবে 50 টন, আর এটা ওদের রেগুলার ইউজ হয় এই মেটালটা। At the moment there are in inventory 100 টন of ZX, 100 টন of ZX এখন ওর ইনভেন্টরিতে আছে, which were bought for 200 per ton, যেটা $200 পার টনে কিনা হয়েছিল। এই যে এইটুক সিনারিও কি সবার ক্লিয়ার? এটা একটা পাটিগণিতের অঙ্ক করতেছি আমরা। সবার ক্লিয়ার? কেউ না বুঝলে আপনারা একটু দেখেন, দেখে আমাকে জাস্ট বলেন, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি আপনাদেরকে, নিজে একবার পড়ে বুঝে কিনা দেখেন।
ওকে, সবাই পড়ছে আশা করি। The current purchase price is 210 per ton and the metal could be disposed of for net scrap proceed of 150 per ton. এখানে বলতেছে যে ওর একটা নতুন কন্ট্রাক্টের জন্য ম্যাটেরিয়াল জেটেক্স লাগবে 50 টন, আর ও রেগুলার প্রজেক্টে এই ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়। ওর কাছে 100 টন এখন আছে, যেটা সে 200 টাকা করে কিনছিল। নতুন যদি সে কিনতে যায় 210 টাকা করে কিনতে হবে, আর যদি সে এখন এক্সিস্টিং মেটাল গুলো বেচে দিতে চায় তাইলে 150 টাকা করে বিক্রি করতে পারবে। তাহলে সে যদি নতুন প্রজেক্টের বা নতুন কন্ট্রাক্টটার জন্য ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল জেটেক্স এর কস্ট যদি সে নির্ধারণ করতে যায়, তাহলে সে কত টাকা করে 50 টনের রেটটা ধরবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। With what cost should the new contract be charged for the ZX? এটা হচ্ছে আপনাদের এক্সামের ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স। এরকম একটা সিনারিও 100% থাকবে আপনাদের এক্সামের নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনে। এখন আমাকে কি কেউ বলতে পারবে যে কত টাকা ধরা উচিত? বা anyone wants to volunteer? ভাইয়া 210 টাকা। কেন? ভাইয়া যেহেতু এটা কারেন্ট পারচেজ প্রাইস সেই জন্য। কারেন্ট পারচেজ প্রাইসটাই কেন ধরতে হবে? হ্যাঁ, যেহেতু এটা রেগুলারলি ইউজ হয়। ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো যেহেতু এই প্রোডাক্টটা, এই ম্যাটেরিয়ালটা আমার রেগুলার ইউজ হয়, দ্যাট মিনস আমার যে 100 টন ইনভেন্টরিতে আছে সেটা আমার রেগুলার ইউজে লাগবে। ওকে, যেটা আমি 200 টাকা করে কিনছিলাম। নতুন কন্ট্রাক্টের জন্য আমার বাইরের থেকেই কিনতে হবে। ওকে, সো যেটার প্রাইস হচ্ছে 210 টাকা পার টন। এখন আমরা একটা সিনারিও দেখি। নতুন বইটাতে একটু বেশ কম করে ধরছে। ওকে, এখানে একটা সিনারিও আছে, সেটা কি? আপনারা একটু আমাকে জানাবেন যে সাইড বাই সাইড হচ্ছে দুটোটা দেখা যাচ্ছে কিনা আর পড়া যাচ্ছে কিনা বিশেষ করে। ওকে, কেউ একজন আমাকে মেক জি শিওর ভাই, করবেন। পড়া যাচ্ছে। ওকে, ভেরি গুড। ওকে, এখন এই কোয়েশ্চেনটা, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন ইন সাম কেসেস। ওকে, এই ট্রিকি কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের সলভ করার জন্য উই হ্যাভ আ মেকানিজম উই হ্যাভ আ মেকানিজম মেকানিজমটা যদি আপনারা ইউজ করতে পারেন, দ্যাট মিনস দিস ইজ ভেরি ইজি টু আইডেন্টিফাই যে কোন কস্টটা আপনারা ধরবেন। যে কস্ট আপনি ধরবেন সেটার নাম হচ্ছে ডিপ্রিভেল ভ্যালু। ডিপ্রিভেল ভ্যালু হচ্ছে আপনার বের করতে হবে। ওকে, ডিপ্রিভেল ভ্যালুর জন্য আপনার দরকার হচ্ছে লোয়ার অফ রিকভারেবল অ্যামাউন্ট অথবা রিপ্লেসমেন্ট কস্ট। ওকে, লোয়ার অফ রিকভারেবল অ্যামাউন্ট অথবা রিপ্লেসমেন্ট কস্ট। ওকে, আর রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে কি হায়ার অফ নেট রিয়েলাইজেবল ভ্যালু আর ভ্যালু ইন ইউজ। নেট রিয়েলাইজেবল ভ্যালু আর ভ্যালু ইন ইউজ অথবা ইকোনমিক ভ্যালু।
ওকে, এখন আমরা এখানে দেখি আমার নেট রিয়েলাইজেবল অ্যামাউন্ট মানে হচ্ছে এটা যদি আমি এখন বিক্রি করে দেই আমি কত পাবো। ওকে, দ্যাট ইজ মাই নেট রিয়েলাইজেবল ভ্যালিউ। তাহলে এটা বিক্রি করে দিলে, এই আপনারা তো ইনভেন্টরি পড়ছেন না, ইনভেন্টরি কস্টিং, সেখানে এনআরভি আপনাদের ক্লিয়ার থাকার কথা। ইনভেন্টরিটা বিক্রি করলে মানে সেলিং প্রাইস আর কস্ট টু সেল, এই দুটো কনসিডার করে যে অ্যামাউন্টটা, দ্যাট ইজ ইউর নেট রিয়েলাইজেবল ভ্যালু। অ্যাকাউন্টিং সিএল এর অ্যাকাউন্টিং এর টপিকটা আছে ক্লিয়ার। নেট রিয়েলাইজেবল ভ্যালু কি কেউ কি বলবেন? ভাইয়া আরেকবার বললে ভালো হয়। নেট রিয়েলাইজেবল ভ্যালুটা হচ্ছে আমার কাছে যদি একটা ইনভেন্টরি থাকে বা একটা অ্যাসেট থাকে, এটা আমি বাইরে যদি বিক্রি করতে যাই আমি কত টাকা পাবো আফটার কনসিডারিং দ্য কস্ট টু সেল। ধরেন আপনার কাছে একটা ল্যাপটপ আছে 1 লাখ খরচ বাদ দিয়ে আর কি, হ্যাঁ। বুঝি নেই। মানে ওইটা সেল করতে গিয়ে যদি কোনো কিছু খরচ হয় সেটা বাদ দিয়ে যেটা হয় সেটাই। ইয়েস আপনার কাছে একটা ল্যাপটপ আছে, সেটা আপনি 1 লাখ টাকায় বেচতে পারবেন, বাট এটার জন্য ব্রোকার ফি দিতে হবে 5,000 টাকা। তার মানে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 95,000 টাকা। ওকে, তো এখানে আমার নেট রিয়েলাইজেবল ভ্যালু কত? ভাই এই জায়গায় কি ডিপ্রিসিয়েশন কি কনসিডার করবে নাকি এটা? 150 টাকা। ডেপ্রিসিয়েশন কস্ট কেন আসতেছে এখানে? আর ওই যে নেট রিজার্ভ ল্যাপটপ হয়, এটা কোনো টাইম কনজিউমিং অথবা এর জন্য কোনো এটা আবার কনসিডার করতে হবে কিনা? এগুলো হচ্ছে করার পরেই তো হচ্ছে আপনি নেট রিয়েলাইজেবল ভ্যালুটা পাবেন। আপনি যদি একটা ও, ঠিক আছে। ল্যাপটপটা বিক্রি করতে যান, হ্যাঁ, এটা যে কেরিং অ্যামাউন্টটা আপনার কাছে এখন আছে, জি। কেরিং অ্যামাউন্ট থেকেই তো আপনি হচ্ছে কনসিডার করবেন যে এখন আপনি কত দিয়ে বেচবেন। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সো আমরা জিনিসটাকে সিম্পল রাখি, অ্যাকাউন্টিং এর কমপ্লেক্সিটি এখানে না আনি, আমাদের দরকার নেই। ওকে, সো নেট রিয়েলাইজেবল ভ্যালুটা হচ্ছে কত? 150 টাকা। ওকে, সো দিস ইজ 150। ওকে, আর ভ্যালিউ ইন ইউজ অর ইকোনমিক ভ্যালিউ, দ্য প্রেজেন্ট ভ্যালিউ অফ দ্য ক্যাশ জেনারেটেড ফ্রম ইউজিং দ্য অ্যাসেট। আমি এই অ্যাসেটটা যদি ইউজ করতে যাই তাহলে আমার কতটুকু ক্যাশ জেনারেট হবে, বুঝতে পারছেন? আমি যদি এই অ্যাসেটটা ইউজ করতে যাই আমার কতটুকু ক্যাশ জেনারেট হবে, দ্যাট ইজ দ্য ভ্যালিউ ইন ইউজ অথবা ইকোনমিক ভ্যালিউ। ওকে, তো এখানে কি ইনফরমেশনটা দেওয়া আছে? না, বুঝি নাই। দেওয়া নাই তো ভাইয়া। ওকে, তো ধরি এটা হচ্ছে এক্স, আমরা এটা জানি না। ওকে, replacement cost, the cost of replacing the asset with one of a similar age and condition. আমি যদি এখন এই অ্যাসেটটা নতুন কিনতে যাই তাহলে আমার কত টাকা পড়বে, দ্যাট ইজ দ্য রিপ্লেসমেন্ট কস্ট। একটা অ্যাসেট নতুন কিনতে গেলে কত পড়বে, তাহলে এটা নতুন কস্ট কত? 210। 210। ওকে, ফাইন। এখন এখানে বলতেছে যে রিকভারেবল অ্যামাউন্টে হায়ার অফ ইকোনমিক ভ্যালিউ অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালিউ, এটার থেকে যেটা বেশি সেটা আমার এখানে নিতে হবে, রাইট? জি ভাইয়া। ওকে, সো আমরা এখন জানি না এখানে কোনটা বেশি, রাইট? বিকজ ইট ইজ নট গিভেন। তাহলে এটা বের করতে হবে। X greater than 150 or 150 greater than X, এখান থেকে তো যে কোনো একটা হবে, রাইট? যে কোনো একটা হবে। যে কোনো একটা হবে, তাই না? হ্যালো, জি ভাইয়া, যে কোনো একটা হবে, হ্যাঁ। যে কোনো একটা হবে, ভেরি গুড। আর এদিকে 210 আছে, রাইট? জি ভাইয়া। ওকে, আর ডিপ্রিভেল ভ্যালু হচ্ছে লোয়ার অফ 210 অথবা কোনটা?
যেটা হয় ওই যে 150। এদিকে, হ্যাঁ এদিকে যেটা হয়, তাই না? তো আমার এখানের আনসারটা হচ্ছে 210। কেন 210? তার মানে 210 লয়ার। কেন 210? এখানে তো ভ্যালু ইন ইউজ বলা নাই, অ্যামাউন্ট বলা নাই। আচ্ছা, ভ্যালিউ ইন ইউজ যদি বলা নাই, আমরা তো জিরো ধরতে পারতাম, তাই না? হ্যাঁ, জিরো ধরতে পারতাম। জিরো ধরলে হচ্ছে আমার 150 অথবা 210 এর মধ্যে কম্পারিজনটা হইতো। তখন সেক্ষেত্রে তো 150 হইতো। তখন 150 আমার আনসার হইতো, রাইট? রাইট। যেটা আমাদেরকে হচ্ছে ওয়ান অফ দা পিপল এই জিনিসটা আমাদেরকে শিখাইতে গেছিলেন, এন্ড সো তখন আমি বুঝলাম যে আসলে মানে ওনার গোয়িং ফরওয়ার্ডটা ঠিক হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রা দিছি। ওকে, ওকে। বুঝা গেছে? বিকজ আমার যদি ভ্যালিউ ইন ইউজ বা ইকোনমিক ভ্যালিউ ওই অ্যাসেটটা থেকে জিরো হয়, তাহলে ওই অ্যাসেটটাকে আমি ইউজ করব। আমি একটা অ্যাসেট ইউজ করে এটার আমি কোনো ভ্যালিউ পাচ্ছি না, এটাকে আমি ইউজ করব। না, এটা তো দ্যাটস ইউজ ওয়াই, করবো না। হ্যাঁ ভেরি গুড। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমি কনসিডার করতেছি কোনটা, রিকভারেবল অ্যামাউন্টে এক্স অথবা 150 আর এদিকে 210। তাইলে আমার এখানে আনসারটা হচ্ছে কি 210 or তো আমরা নেক্সটে হচ্ছে যখন আরেকটা ম্যাথ করতে যাব, তখন আমরা জিনিসটাকে আরো এক্স এর যখন আমরা একটা ভ্যালিউ পাবো, তখন আমরা আরো ক্লিয়ারলি উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ দিস মিন। বাট এখনের জন্য আমি এই জিনিসটা আপনারা একটু লিখে রাখেন খাতায়, বিকজ এটা আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। এভাবেই লিখেন, ঠিক আছে? এভাবে আপনারা লিখেন যাতে এটা আপনাদের মাথায় একদম গেঁথে যায়। একবার এটা গেঁথে গেলে এই ধরনের সিচুয়েশনটা জাস্ট এখানে ইনপুট দিবেন, ইউ উইল গেট দ্য রেজাল্ট। ওকে, সো লেটস প্রসিড। এখন আমি এই জিনিসটা একটু বুঝাই। আমার ইকোনমিক ভ্যালিউ ফর এক্সাম্পল, লিখছেন এটা আপনারা? জি ভাইয়া, লিখছি। ওকে একটু একটু 1 মিনিট লাগবে, 1 মিনিট, একটু 1 সেকেন্ড। ওকে, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে আজকে ক্লাসের পরে, আদারওয়াইজ হচ্ছে অনেক প্রবলেম হবে আর কি গো ফরওয়ার্ড। আর আপনারা একটু আমার সাথে যখন স্টাডি করতেছেন, ইউ গাইস ট্রাই টু লাইক গেট ইউজ টু দ্য নাম্বার এক্স। আমি একটু অ্যালজেব্রার ফ্যান, আর অ্যালজেব্রা এত সুন্দর জিনিস আমাদের এফএম এর জন্য, সামনে আপনারা আরো দেখবেন আর কি। অ্যালজেব্রাই হচ্ছে পুরো ফাইন্যান্সটা। ওকে, ওকে, লিখছে সবাই? তো আমি এটা ধরলাম হচ্ছে 200। তাহলে এখানে কত হবে? এটা কিন্তু আর এই ম্যাথের পার্সপেক্টিভে করতেছি না, ওকে? জি। এটা এই ম্যাথের পার্সপেক্টিভে না, এটা জাস্ট হচ্ছে একটা র্যান্ডম অ্যামাউন্ট আমি বসাইলাম। আচ্ছা, 200 বসাইলে ইউ গাইজ উইল গেট কনফিউজড। পরে আমি এখানে বসাই হচ্ছে 180। এটা অ্যাজিউম, হ্যাঁ এটা অ্যাজিউম 180। ওকে, তাইলে উপরেরটার আনসার কত হবে? রিকভারেবল অ্যামাউন্ট কত হবে? 180। 80। ওকে, আর ডিপ্রেবল ভ্যালু তাইলে কত হবে? 180। 180। এখন আমার 180 কেন হবে, কেন 210 হবে না? ওকে,
জি ভাই। কেন 180 হবে? আপনি একটা অ্যাসেট ইউজ করে ম্যাক্সিমাম জেনারেট করতেছেন 180, রাইট? জি 180। 180 হচ্ছে আপনার ম্যাক্সিমাম জেনারেশন ফ্রম দ্যাট অ্যাসেট। তাহলে আপনি ওইটার এগেনস্টে 210 কস্ট তো আপনি বুক করতে পারবেন না। 210 ইজ নট ইউর ডিপ্রাইভেল, ইউর ডিপ্রাইভেল ইজ 180। মানে আপনি যদি ওই প্রজেক্টে না যান, আপনি 180 টাকা লস দিচ্ছেন, আপনার 180 টাকা চলে যাচ্ছে। দ্যাট ইজ ইউ আর গেটিং ডিপ্রিভড অফ। ফর এক্সাম্পল, আপনারা যদি অফিসে চাকরি করেন, অফিসে হচ্ছে অনেক সময় কি হয়, না বলে ছুটি নিয়ে নিলে স্যালারি কেটে ফেলে, তাই না? তো অফিসে না যাওয়ার ডিপ্রিভেল ভ্যালু হচ্ছে ওই দিনের স্যালারিটা। তাহলে ওই দিনের যে ম্যাক্সিমাম স্যালারি, ফর এক্সাম্পল আপনার 3000 টাকা, আপনি না গেলে ওই 3000 টাকা কেটে ফেলবে। দ্যাট ইজ ইউর ডিপ্রিভেল ভ্যালু অফ ডুইং দ্যাট জব। ডিপ্রিভেল ভ্যালু কনসেপ্টটা কি ক্লিয়ার? ইউ আর গেটিং ডিপ্রিভড, ডিপ্রিভড একটা ওয়ার্ড, ইউ আর গেটিং ডিপ্রিভড অফ দ্যাট অ্যামাউন্ট। ডিপ্রিভড মানে হচ্ছে বঞ্চিত হওয়া, বঞ্চিত হওয়া বাংলায়। আপনি বঞ্চিত হচ্ছেন কত টাকা এখানে, 210 টাকা নাকি 180 টাকা? 180 টাকা। এই 180 টাকাই হচ্ছে এটা অ্যান্সার। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ক্লিয়ার। এই জিনিসটাতে এত টাইম ইনভেস্ট করলাম, এটার সব থেকে রেলেভেন্ট এক্সপ্লেনেশন হচ্ছে এটা, আমাদের জন্য অনেক বেশি কাজে আসবে। ওকে, আমরা একটু এখন অপরচুনিটি কস্ট দেখছি। ডিরেক্ট হয়ে গেল। বে- 42 নম্বর পেজ। ওকে, অপরচুনিটি কস্ট দেখছি না? অপরচুনিটি কস্ট 40 এটা করলাম আমরা। ওকে, হুম। এখন পরের কোয়েশ্চেনে বলতেছে আরেকটা কেসে, এখন ধরেন সাপোজ দ্য অর্গানাইজেশন হ্যাজ নো অল্টারনেটিভ ইউজ অফ দ্য ZX81 ইন ইনভেন্টরি। এখানে তো এখন অল্টারনেটিভ ইউজ ছিল, অল্টারনেটিভ ইউজ থাকার কারণে আমি 210 টাকা রিপ্লেসমেন্ট কস্টকে হচ্ছে আমি কি ধরছি, আমার ডিপ্রেবল ভ্যালু ধরছি, তাই না? জি ভাই। এখন পরে ইনডাইরেক্টিভ কোয়েশ্চেন 4 এ বলতেছে এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই। তার মানে এই যে 100 টন মেটেরিয়াল, এটা যদি আমি নতুন কন্ট্রাক্টে ইউজ না করি, সেক্ষেত্রে আমার এটা কি করতে হবে বলেন? কেউ বলেন? এটার আর কোনো অল্টারনেটিভ ইউজ নাই, তাহলে কি করবো এখন এটা যদি আমি ইউজ না করি? ডাম্পিং করতে হবে, এটা কি কোনো ক্ষতিকর জিনিস? বুঝতেছি না। এটা কি ওয়েস্টেজ করতে হবে, ডাম্পিং করতে হবে? ডাম্পিং করবেন নাকি, নাকি বিক্রি করে দিবেন বাইরে? বিক্রি করে দিবে। ওকে, ডাম্পিং করে করতে পারেন, তবে আপনার মালিককে জানেন না। না, তবে এটা যদি ক্ষতিকারক হইতো তাহলে করা লাগতো। হ্যাঁ, ক্ষতিকারক হইলে ডাম্পিং করতে হইতো। এখন ডাম্পিং করলে আমি কত টাকা ডিপ্রিভড হচ্ছি? হুম। 200 টাকা, আমার 200 টাকা করে কিনা তো, হ্যাঁ, তাহলে 200 টাকায় আমার ডিপ্রিভ হচ্ছে। ওই যদি 200 ডাম্পিং, টাকা, 200 টাকা করে যে কিনছেন এটা আপনার ইনভেন্টরিতে আছে, এটা তো সাঙ্ক কস্ট না এই প্রজেক্টের জন্য? আর এই যে নতুন কন্ট্রাক্টটার জন্য 200 টাকা করে যে ইনভেন্টরিটা কিনছিলেন, এটার কোনো রেলেভেন্স আছে? এটার কোনো রেলেভেন্স আছে? না না রিলেভেন্ট নেই। এটা তো আপনার থেকে গেছে গা। আর আপনার কাছে 100 টন এখন আছে, আপনি কি 210 টাকা করে আর কিনতে হবে? না। তাইলে 200 টাকা 210 টাকার আর কোনো ইউজফুলনেস আছে?
ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4-এ? না নাই। ওকে, তাইলে এখন আপনি যদি এই প্রজেক্টে ইউজ করেন তাইলে আপনি 150 টাকা করে বেচতে পারবেন না, তাই না? জি, এটা কি আপনার অপরচুনিটি কস্ট না? অপরচুনিটি কস্ট, রাইট। এই 150 টাকা আপনি ডিপ্রিভড হবেন না যদি আপনি এটা প্রজেক্ট ইউজ করেন, জি ভাই। তাই না? এই 150 টাকা ডিপ্রিভড হওয়াটাই হচ্ছে আপনার ডিপ্রিভেবল ভ্যালু ফর ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4। এই যে একটা একটা বাদ দিলাম, একটা একটা এলিমিনেট করলাম, একটাকে সিলেক্ট করলাম, এই ব্যাপারটাই হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। জি ভাই। এটা যত দ্রুত ধরতে পারবেন এই চ্যাপ্টারটা তত বেশি ইজি হয়ে যাবে। আর আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা খুব মানে অল্প সময়ের মধ্যেই নেক্সট 1 or 2 উইকস আপনারা এই জিনিসগুলা আয়ত্তে নিয়ে আসবেন থ্রু মোর প্র্যাকটিসেস। তাইলে আমি চ্যাপ্টার ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4-এ আমার অ্যান্সারটা হচ্ছে 150, বিকজ এটার আমার কোনো অল্টারনেটিভ ইউজ যেহেতু নাই, সেক্ষেত্রে আমি ইনভেন্টরিটা বাইরে বিক্রি করে দিতে পারতাম, বাট আমি 50 টন আমার এখানে ইউজ করার কারণে আমি বাইরে বিক্রি করতে পারতেছি না, যেটার জন্য আমার 150 টাকা করে পার টনে আমি ডিপ্রিভড হচ্ছি। তাই 150 হচ্ছে আমার ডিপ্রিভেবল ভ্যালু ফর ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4। ক্লিয়ার? জি ভাই। ওকে, লেটস ডিসকাস ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 5। তাইলে ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4 এর যে সিনারিও আর ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 5 এর যে সিনারিও, দুইটা সিনারিও আমাদের শেষ। এই সিনারিও 5-6টা থাকে, প্রত্যেকটা সিনারিও আপনাদের মুখস্থ থাকলে আরোই বেশি ইজি হবে। আর বুঝার জন্য তো আমি এতক্ষণ বকবক করতেছি। ওকে, ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 5-এ কি বলছে দেখেন, সাপোজ এগেইন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইউজ ফর দ্য ZX other than a scrap sale, but that there are only 25 tons in inventory. এখন বলতেছে যে আপনার কাছে ম্যাটেরিয়াল ZX এর আর কোনো ইউজ নাই, বাট ইনভেন্টরিতে আমাদের উপর ইনফরমেশন দিছিল 100 টন আছে, তাই না? জি 100 টা। বাট এখানে বলতেছে কি অনলি 25 টন আছে, বাট দ্যাট দেয়ার আর অনলি 25 টনস ইন ইনভেন্টরি। অনলি 25 টন ইনভেন্টরিতে আছে সেটা বলতেছে। ওকে, তাহলে এখন আমার ডিপ্রিভেবল ভ্যালু কত হবে এন্ড আমি এটা কিভাবে বের করব? কেউ কি অ্যাসিস্ট করবে? আমার কি লোকজন আছে নাকি আপনারা এক দুজনই আছেন, বাকিরা গেছে না? আছে, সব পিপল আর দেয়ার, বাট I don't know whether they are getting me or not. কেউ কি আমাকে এখানে অ্যাসিস্ট করবেন? কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছেন? কোশ্চেনটা একটু রিপিট করেন ভাইয়া। ক্লিয়ার না কোয়েশ্চেনটা? না, বলছে এখানে নো অল্টারনেটিভ ইউজ, আবার বলতেছে স্টকে 25 টন আছে। হ্যাঁ, আপনার এখানে উপরে বলছেন স্টকে 100 টন আছে, জি ওইটার জায়গায় খালি বলতেছে 25 টন আছে। আর ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4 এরটা তো আছেই, তাই না? আচ্ছা, পরেরটা তো আছে আর এখানে 25 টন আছে। হ্যাঁ, মানে ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 4 এর কোয়েশ্চেনটাই ইন্টারেক্টিভ কোয়েশ্চেন 5 এ দিছে, বাট ওই স্টকটা একটু কমাই দিছে। 100 টন স্টক ছিল তো, ওখান থেকে আপনি 50 টন ইউজ করতেছেন, রাইট? কিন্তু এখন Right. স্টকে আছে 25 টন, তাইলে এখন আপনি স্টক থেকে পাবেন 25 টন, আর বাকি 25 টন কি করতে হবে? কিনতে হবে। কিনতে হবে। তাহলে যে 25 টন কিনবেন সেটার জন্য পারচেজ প্রাইস, আর যে 210। 25 টন আর স্টকে আছে, হ্যাঁ, সেটা তো আপনি অল্টারনেটিভ ইউজ যেহেতু নাই, এটা আপনি বিক্রি করে দিতে পারতেন 150 করে, তাই না? জি তো সেটার জন্য আপনি 150 করে ধরবেন, মানে 25 টনের জন্য আপনার ধরতে হবে 210 করে, আর বাকি 25 টনের জন্য আপনার ধরতে হবে 150 করে। ঠিক আছে। ক্লিয়ার? জি ভাই। জি জি। কারোর কি আরো ফার্দার এক্সপ্লেনেশন লাগবে? আমাকে একটু বলেন ভাই, দিস থিংস আর রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট।
অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা লিখতেছেন কিনা আমি জানি না, মনে থাকবে না যদিও আপনারা যদি আমার সাথে সাথে প্র্যাকটিসটা না করেন, বাট তারপরও আপনাদের যদি আর ফার্দার কোনো কোয়েরি থাকে রিগার্ডিং দিস, প্লিজ আস্ক মি। আমি অনেক পোলাইট অ্যাবাউট দ্য কোয়েশ্চেন, আমার মানে আমি অনেক বেশি পছন্দ করি। আপনারা মানে আমি আপনাদেরকে কোনো ধরনের পিঞ্চ করা বা আন্ডার এস্টিমেট করা এগুলো কোনো কিছু করতেছি না, জাস্ট ফাইভ নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন স্যার। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। ওকে, আমার কাছে এই ম্যাটেরিয়ালটার অল্টারনেটিভ কোনো ইউজ নাই। ওকে, অল্টারনেটিভ যেহেতু কোনো ইউজ নাই, আমার কাছে যে ম্যাটেরিয়ালটা এখন স্টকে আছে সেটা আমার বাইরে সেল করে দেওয়াটা বেটার। আর আমি যদি নতুন প্রজেক্টে এটাকে ইউজ করতে যাই তাহলে আমি বাইরে সেল করতে পারবো না। নতুন প্রজেক্টে এখন যদি ইউজ করতে যাই আমার লাগবে 50 টন, বাট আমার হাতে স্টকে আছে 25 টন। তাইলে এই 25 টন স্টকের থেকে যদি আমি ইউজ করি তাইলে আমি যে বাইরে বিক্রি করতে পারতাম 150 টাকা করে, সেটা আমার ফরগো করতে হচ্ছে, সেটা আমার গিভ আপ করতে হচ্ছে, সেটা আমার ডিপ্রিভড করতে হচ্ছে। তাহলে এটার ডিপ্রিভেল ভ্যালু হচ্ছে 150 টাকা ফর 25 টনস ইন ইনভেন্টরি, যেহেতু এটার কোনো অল্টারনেটিভ ইউজ নাই। আর বাকি যে 25 টন লাগবে, টোটাল রিকোয়ারমেন্ট ফর দ্য প্রজেক্ট ইজ 50 টন। বাকি যে 25 টন লাগবে সেটা তো আমার বাইরের থেকে কারেন্ট প্রাইস অফ 250 তে পারচেজ করতে হবে। তাহলে 25 টনের প্রাইস 210, সরি, থ্যাংক ইউ সো মাচ, 210, আর বাকি 25 টন হচ্ছে 150। তাহলে এটা অ্যান্সারটা কি হবে ভাইয়া এখন? তাহলে একটা হচ্ছে 150 আর হচ্ছে 210। জি স্যার, ক্লিয়ার বুঝি নাই। এটা একই হচ্ছে যে 25 টনের জন্য ইনভেন্টরি 150 টাকা ডিপ্রাইভ ভ্যালু, আর 210 টাকা হচ্ছে আবার পারচেজ করতে হবে। ইয়েস, ক্লিয়ার? জি, ওকে, লেটস মুভ অন। সেম ভাবে লেবারের কস্ট আমরা একটু দেখি। ওকে, relevant cost of labor. A mining operation uses skilled labor costing $8 per hour, which generates a contribution of $6 per hour after deducting this labor cost. আবার বলি, একটা মাইনিং অপারেশন আছে, ওই মাইনিং অপারেশনে আমি লেবার ইউজ করি $8 পার আওয়ারে। আর আমি হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশনে চ্যাপ্টার 8-এ প্রবাবলি 8-এ নাই, আমি কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে পড়ছিলাম, তাই না? ফিক্সড আমার সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল কস্ট আমি যদি বাদ দিই, আই গেট কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? কন্ট্রিবিউশন মার্জিন, জি, মনে আছে? কন্ট্রিবিউশন মার্জিন। হ্যাঁ, মনে আছে। তো সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল এক্সপেন্সেস বাদ দিলে আমি কন্ট্রিবিউশন মার্জিনটা পাই। আমার লেবার কস্ট কি ফিক্সড এক্সপেন্স না ভেরিয়েবল এক্সপেন্স, এটা কি কেউ বলবেন? হ্যালো, লেবার কস্ট ভ্যারিয়েবল ভ্যারিয়েবল তো হয়। ভেরিয়েবল এক্সপেন্স, ওকে। তো এই ভেরিয়েবল এক্সপেন্স আমার $8 হওয়ার পরও আমি $6 আমার কি থাকে, কন্ট্রিবিউশন মার্জিন থাকে, তাই না? এটা এখানে বলছি। মানে আমি একটা অপারেশনে আমি স্কিল লেবার $8 পার আওয়ারে আমার ইউজ করতে হয়, এই লেবার কস্টটাকে ডিডাক্ট করার পরে আমি ওই অপারেশন থেকে $6 একটা কন্ট্রিবিউশন আমি পাই। A new project is now being considered which requires 5,000 hours of skilled labor. এখন আমি একটু নতুন প্রজেক্ট কনসিডার করতেছি যেখানে আমার 5,000 ঘন্টা লাগবে স্কিল লেবারের। There is a shortage of the required labor. এখানে একটা লেবারের আমার যে পরিমাণ লেবার আওয়ার লাগবে ওটা শর্টেজ আছে। Any used to the new project must be transferred from the normal working. তাহলে আমি যদি নতুন প্রজেক্টে লেবার আনি তাহলে আমি যে মাইনিং অপারেশনটা চলতেছে সেটাকে বন্ধ রাখতে হবে, নর্মাল ওয়ার্কিংটাকে কি করতে হবে,
বন্ধ রাখতে হবে। এই সিনারিওটা কি আপনারা বুঝতে পেরেছেন পুরোটাই? ভেরি সিম্পল, জি ভাইয়া। জাস্ট একটা স্টোরি। ওকে, এই গল্পটা যদি বুঝেন তাইলে আমাকে এখন বলেন যে আমি নতুন প্রজেক্টে যদি লেবার ইউজ করতে যাই তাহলে আমার পার ঘন্টায় কত ডলার কস্টিং ধরতে হবে? এটা হচ্ছে 14 টাকা। কেন? একটা তো আমার এখানে অপরচুনিটি কস্ট আছে একটু, আর লেবার তো আমার লাগতেছে। হুম। তাহলে 8 টাকা আর হলো 6 টাকা। আমি যে পার আওয়ারে 6 8 টাকা করে দিব, ওইটা আমি যেখানে কাজ করে আমার দিতে হবে, তাই না? জি জি ভাইয়া। আর আমি যদি নতুন প্রজেক্টে মাইনিং অপারেশন থেকে লেবার নিয়ে আসি তাহলে আমার যে $6 একটা কন্ট্রিবিউশন আমি পাচ্ছি মাইনিং অপারেশন থেকে, সেটা আমি এটা আর আমার অফার পাচ্ছি না। এটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট, তাই না? জি ভাইয়া। তাহলে আমার দুইটা কস্ট ইনকার হচ্ছে, একটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট $8 per hour plus opportunity cost which is lost contribution of the mining operation $6 per hour, total $14 per hour for the labor cost for a new project. Clear? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমার আরেকটা সিচুয়েশন যেটা আমার কি করতে হবে, কনসিডার করতে হবে for the purpose of my exam or our exam. Okay? Let's move on. Relevant cost of surplus labor. এখন আসি উপরেরটাকে আরেকটু ম্যানিপুলেট করি, পরের সিচুয়েশনটাকে। The facts and requirement are as in the previous illustration, but there is a surplus of skilled labor sufficient to cope with the new project. The ideal workers are being paid full wages. এখানে দুইটা ইনফরমেশন দিচ্ছে। একটা হচ্ছে উপরের যে মাইনিং ওয়ার্কে আমার কি আছে, লেবার আছে, হ্যাঁ, ওখানে আমার কি আছে, সারপ্লাস আছে। সারপ্লাস মানে হচ্ছে আমার সবগুলো লেবারকে উপরে লাগতেছে না। লাগতেছে না, অলস আছে কিছু। হ্যাঁ, মাইনিং অপারেশন আমার সবগুলো লেবারকে লাগতেছে না, তো ওরা যদি বসে থাকে ওদেরকে ফুল পেইড ওয়েজ দিতে হয়। দ্য আইডিয়াল ওয়ার্কার্স আর বিং পেইড ফুল ওয়েজেস। ওদেরকে যদি আমি কাজ নাও করাই এদেরকে ফুল ওয়েজ দিতে হয়, রাইট? রাইট। এখন আমি যদি নিউ প্রজেক্টে ওদেরকে কাজে লাগাই তাহলে ওদের জন্য পার আওয়ার আমার কত টাকা কস্ট ধরতে হবে বলো তো? বিজি। এটা 8 টাকা ভাইয়া। হ্যাঁ, 8 টাকা। কেন? কারণ আমার যেহেতু আমার লেবার গুলো অলস, অলস মানে যেহেতু সাফিসিয়েন্ট আছে, আমি ওদেরকে ওখানে না বসায় এখানে নিউ নতুন প্রজেক্টে ইউজ করতে পারি। ওকে, ভেরি গুড। তাহলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি এখন ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের আপনার কোনো কর্মচারী আছে বা কাউকে দিয়ে আছে। কাজ করান এরকম কেউ আছে? আছে। ফর এক্সাম্পল আপনার ড্রাইভার আছে, ওকে? জি আপনার ড্রাইভারকে আপনি মাসে বেতন দেন, ঠিক আছে? জি ওকে, এখন আজকে গাড়ি নিয়ে কেউ বের হচ্ছে না, তো ওকে বললেন যে ঠিক আছে আজকে তো তোমার গাড়ি নিয়ে কেউ বের হচ্ছে না, তুমি একটা কাজ করো, তুমি আজকে হচ্ছে এই, যদিও ইটস নট গুড, তুমি আজকে হচ্ছে ইয়া করো, বাগানটা ক্লিন করো। ওকে, ওকে। ঠিক আছে। ওকে বাগানটা ক্লিন করাইলেন, যেহেতু আজকে ওর ড্রাইভিং এর কোনো ডিউটি নাই, তো ওইটা হচ্ছে ওর বেতনের মধ্যে ইনক্লুড। ও তো আইডিয়াল বসে আছে, ওকে দিয়ে বাগানটা ক্লিন করাই।
এখন বাগান ক্লিন করানোর জন্য তাহলে আপনার কত টাকা খরচ হইলো? হইলো না তো, কারণ ও তো অলস বসে আছে, কারণ ওকে না করলেও দেওয়া লাগতো, করলেও দেওয়া লাগতো। তাহলে এখানে কেন আপনি 8 টাকা খরচ করতেছেন? 8 টাকা স্যার আসবে না। এটা কি আনএভয়েডেবল কস্টের মতো অনেকটা? অ্যাবসলিউটলি। ওকে, দিস ইজ ইউর আনএভয়েডেবল কস্ট, আর আনএভয়েডেবল কস্ট এখানে আসে না, রাইট? Right. তাহলে এটা আমার হবে 0। ওকে, জি, জি, জি। জিরো কস্টিং ফর labor in this case. Okay, clear? Clear ভাইয়া। এখন আপনার যদি ওই দিন ড্রাইভারের ডিউটি থাকতো, তাহলে আপনার একজন মালি ভাড়া করতে হইতো 1000 টাকা দিয়ে, তাই না? রাইট। তখন আপনার ওই 1000 টাকাটা আপনার লেবার কস্ট হইতো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। তো এখানে একটা ইন্টারেক্টিভ কোয়েশ্চেন আছে অ্যাবাউট দ্য রিলেভেন্ট কস্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। বিফোর দ্যাট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর দ্য প্রগ্রেস অফ দিস চ্যাপ্টার। আমি প্রথম 3, 4, 5টা ক্লাসে একটু স্লো যাই, বিকজ হচ্ছে আমার জন্য ফান্ডামেন্টাল টপিকস হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 9, 10 আর চ্যাপ্টার 5। এগুলো আমি অনেক স্লো যাই, ঠিক আছে? এগুলো যারা একবার বুঝে ফেলতে পারে ওদের এফএমআর কখনোই আটকাবে না। আমার প্রিভিয়াস 2টা সেমেস্টারের স্টুডেন্ট আছে এই প্ল্যাটফর্মে, সো আমি ওদের থেকে কন্টিনিউয়াস আমি ওদের সাথে টাচে থাকি। সো দোজ গাইজ আর রিয়েলি এক্সাম্পল অফ হাউ দিস স্টাডিজ আর গোয়িং অন। তো ওদের সাথে কথা বলে একটাই ক্লিয়ারিটি, কেউ পাশ করছে কেউ করে নাই, বাট একটা ক্ল্যারিটি যে ওদের জিনিসগুলো আয়ত্তে আছে, পুরো প্র্যাকটিস করলে এক্সাম দিতে যাইতে পারে। আল্লাহ হয়তো দিচ্ছে না, হচ্ছে না, ইটস এ ডিফারেন্ট ইস্যু। সবার তো আর ব্রেনের ক্যাপাসিটি একরকম, কারোর 2 বারে হবে, কারো 1 বারে হবে, কারো 3 বারে হবে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট একবার যদি সিলেবাসটা শেষ হয়ে যায়, দ্যাট মিনস আপনি অনেক কমফোর্ট জোনে থাকবেন রিগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এন্ড অন আদার কোর্সেস। সো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে রিলেভেন্ট কস্টের যে ইন্টারেক্টিভ কোয়েশ্চেনটা আছে সেটা আমরা সলভ করব। তো আমি আশা করব ইন দ্য নেক্সট 2 ডেজ আপনারা একটু এই জিনিসগুলো আরেকবার রিভিশন দিবেন এট হোম। আর কোনো যদি আপনাদের কোয়েশ্চেন্স থাকে আপনারা করতে পারেন। স্যার এই রিলেভেন্ট কস্টিং আর ইরেলেভেন্ট কস্ট যেটা, হ্যাঁ, এটা বোঝার জন্য কি অন্য কোনো রিসোর্স আছে কোনো জায়গা থেকে আমরা একদম ডেপথে যাইতে পারবো? এটার জন্য সব থেকে বড় রিসোর্স হচ্ছে আপনার থিঙ্কিং ক্যাপাসিটি। ওকে, হাউ ফার ইউ ক্যান থিঙ্ক, সেটাই হচ্ছে আপনার জন্য এনাফ। তো আপনি কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে আপনি কি অনেক। রেগুলার অফিসে যান? জি স্যার। হ্যাঁ, স্যার বলতো না, ভাইয়া বলেন। হ্যাঁ, আপনি Okay. রেগুলার যদি অফিসে যান, আপনার জন্য কোনটা রিলেভেন্ট কস্ট আর কোনটা রিলেভেন্ট কস্ট আইডেন্টিফাই করা খুব ইজি। ওকে, রাইট ভাই। আপনি কি সিসি করতেছেন নাকি সিসি শেষ? সিসি স্যার। সিসি শেষ। ওকে, এখন যদি আপনি অফিসে যান, হ্যাঁ, আপনি যে চাকরিটা করতেছেন, ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, একটা একটা করে মানে আপনারা একটু মাথায় রাখেন, অথবা আপনার লিখে রাখতে পারেন। আপনি এখন যে চাকরিটা করতেছেন, ওকে, এই চাকরিটা যদি আপনি না করতেন, আপনি বাসায় বসে ঘুমাইতে পারতেন। ওকে, জি। বাসায় বসে ঘুমানোটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। রাইট। ওকে, আপনি এখন ঘুমাইতে পারতেছেন না, ইউ নিড টু ওয়ার্ক। ওকে, আপনি যদি বাসায় বসে ঘুমাইতেন, সেক্ষেত্রে আপনার চাকরির যে বেতনটা, দ্যাট উড বি ইউর অপরচুনিটি কস্ট, তাই? রাইট। ওকে, এখন আপনি চাকরিতে যাচ্ছেন এভরিডে, রিক্সা করে যাচ্ছেন, 100 টাকা গাড়ি ভাড়া। ওকে, জি। আপনি চাকরিতে না গেলে ওই 100 টাকা গাড়ি ভাড়া আপনার হয় না, চাকরিতে গেলে হয়। 100 টাকাটা হচ্ছে আপনার জন্য রিলেভেন্ট কস্ট। রাইট। রিলেভেন্ট কস্টের মধ্যে ইট ইজ আওয়ার অ্যাভয়েডেবল কস্ট। আপনি হেঁটে গেলে এই কস্টটা হবে না, তাই না? জি। ওকে, এখন চাকরিতে আপনি যদি এভরিডে যান, ঠিক আছে, গেলে আপনি
100 টাকা কি করতে হবে, আপনার লাঞ্চ বিল আসবে, তাই না? রাইট। আর আপনি চাকরিতে না গেলে বাসায় কি উপোস থাকবেন? না। বাসায়ও 100 টাকা ধরেন আপনার লাঞ্চ বিল। ওকে, তাইলে এটা হচ্ছে আনএভয়েডেবল কস্ট। আপনি চাকরিতে যাওয়ার সাথে এটার কোনো কি নাই, সম্পর্ক নাই। ঠিক আছে, জি। এটা হচ্ছে আনএভয়েডেবল কস্ট। আপনি সিসি করছেন না? জি। সিসি পিরিয়ডে আপনার এভরি মান্থে জব না করার কারণে আপনি হয়তো অ্যালাউন্স পাইছেন 5,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, রাইট? রাইট। তখন আপনার এভরি মান্থে জব করলে হিউজ বেতন আপনি পাইতেন, তাই না? জি। তাহলে সিসি পিরিয়ডে আপনার জন্য অপরচুনিটি কস্ট ছিল হিউজ। ওকে, রাইট। ওকে। এখন যে সিসির সময় এত কম বেতন আপনি পাইছেন, হ্যাঁ, বা সিসি করছেন 3 বছর, রাইট? রাইট। এটার এখন কি নাই, কোনো অবভিয়াসলি আপনার স্পিরিচুয়াল ভ্যালু আছে, এক্সপিরিয়েন্সের ভ্যালু আছে, বাট আমি নমিনাল টার্মে যদি ধরি ওই সিসির কোনো এখন দাম নাই, তাই না? রাইট। এটা আপনার জন্য সান কস্ট, রাইট। তাই না? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি সেম ভাবে আপনার যে প্রিভিয়াস এক্সাম যেগুলো আপনার পাস হয়নি ওগুলো সান কস্ট। রাইট। ওকে, আপনি, হ্যাঁ, আরেকটা লাস্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে পাবলিক চাকরিতে ঘুষ আছে, প্রাইভেট চাকরিতে ঘুষ নেই, তাই না? জি। ওকে, এখন সরকারি চাকরি নিছেন ঘুষ দিয়ে 10 লাখ টাকা। আপনি এভরি মান্থে আপনার একটা এস্টিমেট আছে, আপনি এত টাকা ঘুষ খেয়ে কামাবেন। ওকে, জি। তো সরকারি চাকরির ক্ষেত্রে ওই ঘুষটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। আর আপনি যদি সেম 10 লাখ টাকা ঘুষ দিয়ে একটা প্রাইভেট চাকরি নিতেন, তাহলে ওই 10 লাখ টাকার এগেনস্টে আপনার ঘুষ খেয়ে কামানোর কোনো সুযোগ আছে? নাই। না। তাহলে ওই 10 লাখ টাকাটা হচ্ছে সাঙ্ক কস্ট। এইভাবে আপনি আপনার লিমিটলেস থিঙ্কিং করতে পারবেন টু ক্ল্যারিফাই ইউর ব্রেন অ্যাবাউট দ্য সাঙ্ক কস্ট, অপরচুনিটি কস্ট, অ্যাভয়েডেবল কস্ট, আনএভয়েডেবল কস্ট, এভরিথিং। বুঝতে পারছেন? মানে Thank you, দিস থিংস আর লিমিটলেস, এগুলোর জন্য কোনো রিসোর্স লাগে না, জাস্ট ইউ নিড টু থিঙ্ক। থ্যাংক ইউ। ঠিক আছে? জি। জি। আর কার কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, নেক্সট ক্লাস কবে তাহলে? ওয়েডনেসডে 9টা বাজে। And in the meantime, you guys are requested to go through the materials আমরা আজকে কভার করছি। চ্যাপ্টার 1টা রিডিং করতে বলছিলাম, কেউ কি পড়ছিলেন? You guys got 5 days and I hope few of the people were there in the last class. Okay? আপনারা আমার যদি চ্যাপ্টার 1 নিয়ে হ্যাঁ বলেন। ডিফারেন্সটা জানতে চাচ্ছিলাম যে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? প্রফিট ম্যাক্সিমাইজেশনটা কি আসলে আলটিমেটলি ওয়েলথটাকে ম্যাক্সিমাইজ করে কিনা? না, প্রফিট ম্যাক্সিমাইজেশন সবসময় ওয়েলথকে ম্যাক্সিমাইজ করে না। ওকে, সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে আপনি যদি 1 লাখ টাকা ক্রেডিটে সেল করেন, ওকে, তাহলে আপনার প্রফিটে 1 লাখ টাকা আছে, তাই না? রাইট। আপনার কাছে 1 লাখ টাকা কি ক্যাশটা আছে শেয়ার হোল্ডারকে দেওয়ার জন্য? তাহলে শেয়ার হোল্ডার কি ওই পরিমাণ ওয়েলথ আছে যে পরিমাণ প্রফিট আছে? আছে? No. So this is one of the examples of difference between profit maximization and wealth maximization. প্রফিট হচ্ছে একটা এটাকে কি বলে, একটা চিত্র। ওকে, ইটস লাইক ইউর পারফরমেন্স। প্রফিট হচ্ছে আমাদের এক্সামের মার্কস এর মতো। আমরা যে পরীক্ষা দিয়ে অঙ্কে 100 পাইতাম, হ্যাঁ, এরপরে বার্ষিক পরীক্ষাতে রোল নাম্বার 1 হইতাম, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রফিট। ওকে, আর আমাদের ওয়েলথ হচ্ছে আমাদের লার্নিংটা। বুঝতে পারছেন? আমরা কোন পজিশনে যাচ্ছি,
কেউ একজন সচিব হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ একজন ডাক্তার হচ্ছে, কেউ একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, ওই মার্কস গুলা পাওয়ার মাধ্যমে দিন শেষে কেউ একজন ডাক্তার হলো, ওই ডাক্তারটা হচ্ছে ওয়েলথ। ওকে, বুঝেছি জি প্রফিট হচ্ছে ইউর ডে টু ডে অপারেশনের রিফ্লেকশন, আর ওয়েলথ হচ্ছে আপনার দিন শেষে আপনার পজিশন, আপনার কাছে কত আছে, কত আপনার থেকে গেছে। ওকে ওকে, জি বুঝেছি ইয়ে আর কারো কোনো ডাউট আছে? এগুলা কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা বুঝবো এই কোর্সে, হ্যাঁ, আমরা তো গল্প দিয়ে বুঝাচ্ছি, এভাবে তো আর এক্সামে লিখতে পারবেন না। ওয়েলথ কি আর প্রফিট ম্যাক্সিমাইজেশন কি, এগুলো হচ্ছে আমরা অঙ্ক দিয়ে, আমরা যখন প্রেজেন্ট ভ্যালু ম্যাথ গুলো করবো তখন আপনারা এটা বুঝবেন যে হোয়াট ইজ ওয়েলথ এন্ড হোয়াট ইজ প্রফিট, ওয়াই প্রফিট ইজ নট ওয়েলথ। ওকে, আর কারো কোনো ডাউট নেই? ওকে, আর কোনো যদি কোয়েশ্চেন না থাকে আমরা আজকে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস, হোপফুলি ইউ গাইজ লাইকড ইট, এন্ড I really hope to see you in the next class. Okay, Allah Hafiz. Thank you. Good night, everyone. ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম